আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। সবাই একটু ক্লাসে জয়েন করে আমাকে জানাও যে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, স্লাইডের লেখাটা ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে মেনশন দিয়ে নেই। আচ্ছা, আমরা একটু আগেই চলে এসেছি, অবশ্য এখন 1 মিনিট আছে। সো আমি একটু ওয়েট করতেছি, সবাইকে একটু মেনশন দিয়ে নিব। হ্যাঁ আপু, 30 তো এখনো বাজে না। আচ্ছা, ক্লাস আমি যেটা সবসময় চেষ্টা করি, বা আমার ক্লাস আগে যারা, একদম নাম উল্লেখ করে বলছি, যারা 10 মিনিট স্কুলে আমার ক্লাস করছো জানো যে হচ্ছে 5 মিনিট আগে হচ্ছে ক্লাসে টিচার আসে, ঠিক আছে? এবং এটাই হওয়া উচিত। তাও এখনো দেখা যাচ্ছে তোমাদের তো আসলে হ্যাবিট হয়ে গেছে, মানে আধা ঘন্টা পরে ক্লাস করে, 15 মিনিট পরে ক্লাস করে। একটা টিচারের কাছ থেকে যদি তোমরা পাংচুয়ালিটি না শিখো, তাহলে আসলে পাংচুয়ালিটি কার কাছ থেকে শিখবা? এবং আমি একটা কথা খুবই স্পেশালি মেনশন করতে চাই, যারা পাংচুয়াল হয় তারা অনেক ক্ষেত্রে বেনিফিটেড হয়। তাদের সব কাজ উইদাউট এনি হ্যাসেলই অন টাইমে হয়ে যায়, ঠিক আছে? আপু, পূজার বন্ধ দিবেন না? হ্যাঁ অবশ্যই দিব, অবশ্যই পূজার বন্ধ দিব। এটাও তো একটা উৎসব, তাই না? ঈদের মধ্যে কি আমাদের ক্লাস করতে ভালো লাগবে? লাগবে না। সো অবভিয়াস ব্যাপার যে আমাদের পূজার মধ্যে কি, যাদের পুজো তাদের হচ্ছে, ইভেন দুর্গা পুজো তো আমি যতদূর জানি যে হচ্ছে বছরে একটাই এমন পূজা যেটা অনেক ধুমধাম করে বেশ কয়েকদিন ধরে চলে। অন্যান্য হচ্ছে উৎসবগুলো তো আসলে ওদের জাস্ট একদিন পুজো হয়, একদিনের উৎসব এরকম হয়। আমাদের ঈদ যেরকম বছরে দুটো, এবং হচ্ছে ঈদ আমরা মোটামুটি 5 দিন ধরে কাটাতে পছন্দ করি, বিশেষ করে রোজার ঈদ তো অনেক দিন ধরে আমরা কাটাই। সো ওদের জন্য কিন্তু আসলে পুজোটা হচ্ছে ঠিক ওই রকম। সো অবভিয়াসলি হচ্ছে এটা তো বন্ধ দিতেই হবে, তাই না? আচ্ছা, আমি এখনো মেনশন করি নাই, তোমাদের সাথে কথা বলার চক্করে কমেন্ট দেখে আর মেনশন করাও হয় নাই। আমি একটু মেনশন করে দিই সবাইকে, হ্যাঁ? আজকে কিন্তু আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়বো, খুবই বেশি গুরুত্বপূর্ণ টপিক পড়বো, হ্যাঁ? তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ না? এই সাউন্ড শুনতে পাচ্ছ না? সাউন্ড তো সবাই শুনতে পাচ্ছে, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ, যে শুনতে পাচ্ছ না, একটা কাজ করো, ফেসবুক থেকে একটু বের হয়ে যাও, গিয়ে আবার নতুন করে ফেসবুকে ঢোকো, আর সাউন্ডটা একটু ফোনের হচ্ছে বাড়াও, অথবা ইয়ারফোন ইউজ করে দেখতে পারো। হ্যাঁ, মাঝে মাঝে ফোনে এরকম ঝামেলা করে, আমার ফোনও ঝামেলা করে, এটা খুবই কমন ব্যাপার। আচ্ছা, আহ, আপু, দাগানো বইয়ের পিডিএফটা কই পাবো বলতে বললে ভালো হয়। আচ্ছা, ওয়েব অ্যাপেই তো থাকে, ওয়েব অ্যাপেই দাগানো বইয়ের পিডিএফ হচ্ছে থাকে। আর আমি তো পুরো বইয়ের পিডিএফ একবারেই দিয়ে দিয়েছি লিংকে। তোমাদের এই বইটার পিডিএফ গত ক্লাসের যে স্লাইড ছিল সেটার সাথেই দাগানো বইয়ের পিডিএফ এর লিংক হচ্ছে দেওয়া আছে, আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আপু, আমার এক ভাইয়ের একসাথে 3টা বেবি হয়েছে, এখানে কোষ বিভাজনটা বুঝান। এখানে তো কোষ বিভাজন হয় নাই, এখানে তো কোষ বিভাজন হয় নাই, এটা তো মানব জীবনের ধারাবাহিকতা হয়েছে। মানে এটা হচ্ছে আহ শুক্রাণু, ডিম্বাণু, তারপরে তোমার হচ্ছে ডিম্বক, ডিম্বক থলি, ওভারি, ইউট্রিয়াস, এই সব বিষয় আসে নিয়ে কথাবার্তা হবে এখানে। এখানে কোষ বিভাজন নিয়ে কোনো কথাবার্তা হবে না, এখানে কোষ বিভাজনের কোনো কাহিনী নাই। কোষ বিভাজনের ইভেন একটা যৌন জনন এটা কখনোই কোষ বিভাজন করে না। এই যে শুক্রাণু আর ডিম্বাণুর যে মিলন ঘটে, জাইগোট তৈরি হয়, এখানে কোষ বিভাজনের কোনো ভূমিকা নাই। কোষ বিভাজনের ভূমিকা হচ্ছে সে শুক্রাণু ডিম্বাণু তৈরি করে দিয়েছে, তারপরে জাইগোট তৈরি করার পরে একটা যে মানুষ হবে সেটাতে আবার কোষ বিভাজন ভূমিকা রাখবে। কিন্তু একটা যৌন জননে এখানে আসলে কোষ বিভাজনের, মানে কোষ বিভাজনের ইটস নট এ পার্ট অফ দ্যাট, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে, রিমিকে অনেকদিন পরে দেখলাম ক্লাসে। আচ্ছা, সো ওকে। আচ্ছা, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে? আজকে আমরা খুবই খুবই
খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়বো, সেটা হচ্ছে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ। এই 5টা ধাপ এত সুন্দর করে পড়তে হবে, এখান থেকে অনেক ঘুরায় পেঁচায় এমসিকিউ আসে, অ্যাডমিশনে আসে, মানে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে আসে, তারপরে মেডিকেলে আসে। এগুলো একটু বেসিক ক্লিয়ার করে নিতে হবে। হ্যাঁ, আমরা যখন 9-10-এ পড়ছি ওখানে কিন্তু আমি অনেক কথা চাইও বলতে পারি না, কারণ আসলে ওইখানে লিমিটেড ব্যাপারগুলো, ঠিক আছে। কিন্তু আমরা যখন এই যে ইন্টারের বইটা পড়ি, এখানে আসলে একদম ডিটেলস কনসেপ্ট দিয়ে দেওয়া। সো আমি চেষ্টা করবো সাথে সাথে একটু নোট করে দিতে বা একটু পয়েন্টগুলো পয়েন্ট আউট করে দিতে, যে কোন কোন পয়েন্টগুলো মনে রাখবা। তোমরা অনেক সময় বলো যে আপু হচ্ছে আসলে মনে থাকে না, 5টা স্টেজ যদি হয় মাইটোসিসের, প্রোফেজের যদি 5টা স্টেজ হয়, আসলে প্রোফেজের 5টা স্টেজ হচ্ছে মনে থাকে না, এটা তোমরা বলো। সো ওইখানে শব্দ কিছু মনে রাখতে হবে, তাহলে আমাদের পুরোটা মনে রাখা যাবে। আচ্ছা ঠিক আছে। সো আমাদের 6 মিনিট হয়ে গিয়েছে, আমাদের 6টা 34 বেজে গিয়েছে। সো চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। আচ্ছা, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মাইটোসিস আমি গত ক্লাসে অলরেডি পড়িয়েছি, ক্যারিওকাইনেসিস যে 5টা ধাপ আছে। এখন 5টা ধাপের মধ্যে প্রথম যে কাজটা করতে হবে, আমরা অনেকেই কিন্তু এটা জানি কিন্তু পরীক্ষায় আমরা লিখি না, তো সেটা হচ্ছে আমরা আগে একটু দেখে নিব, ধাপগুলো একটু লিখে নিব, ঠিক আছে। প্রোফেজ এটা লিখতেছি, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, হ্যাঁ, মানে এমনি এমনি লিখতেছি এরকম না। প্রোমেটাফেজ, ঠিক আছে। তারপরে হচ্ছে মেটাফেজ, আর আরেকটা হচ্ছে 4 নম্বরে হচ্ছে অ্যানাফেজ, আর 5 নম্বরে হচ্ছে টেলোফেজ। টেল মানে হচ্ছে লেজ বা প্রান্ত, সেই কারণে টেলোফেজ মানে টেলোফেজটা লাস্টে থাকে। এই সবগুলো সবগুলো হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে। এখানে আমি আগেই লিখে নিচ্ছি, ফেজ মানে হচ্ছে ধাপ, পর্যায়, এগুলো বোঝায়, ঠিক আছে, এগুলো গ্রিক শব্দ। আচ্ছা, সো এখানে প্রো, প্রো একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে আদি। প্রো, আবারও প্রো হচ্ছে গ্রিক শব্দ, এর মানে আদি, প্লাস মেটা মানে হচ্ছে মধ্য বা মিডিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আবারও মেটা মানে মধ্য, আচ্ছা লিখে দেই, মেটা মানে হচ্ছে মধ্য বা মিডল। অ্যানা মানে হচ্ছে গতি, অ্যানা মানে কি, অ্যানা মানে গতি। আর টেলো, টেলো মানে হচ্ছে প্রান্ত। এই কথাটা তোমরা যেটা করো, আমি ইন্টারেও হচ্ছে আপু ওয়েব অ্যাপে কি ক্লাস চলতেছে না, হ্যাঁ ওয়েব অ্যাপে তো ক্লাস চলতেছে, এই যে 19 জন দেখতেছি ওয়েব অ্যাপে ক্লাস করতেছে। আচ্ছা, সো এই যে আমাদের আমরা যেটা করি, আমি 9-10ও বারবার বলতাম যে আমরা এই ওয়ার্ডগুলোর ডিভিশন লিখি না, শিখিও না, মানে শিখি কিন্তু আমরা দিন শেষে পরীক্ষার হলে গিয়ে এগুলো কোনোটাই লিখি না। সো এগুলো পরীক্ষার হলে গিয়ে একটু লেখার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ যখনই আসছে যে প্রোফেজের বর্ণনা লিখো, আমি লিখবো যে প্রোফেজ দুটো গ্রিক শব্দ থেকে আসছে, প্রো মানে হচ্ছে আদি, ফেজ মানে হচ্ছে ধাপ বা পর্যায়। সো প্রোফেজ মানে হচ্ছে আমাদের আদি পর্যায়, এরকম টাইপ অফ এই কথাগুলো আমরা হচ্ছে লিখবো। এটা হচ্ছে আমাদের একদম বেসিক কথা, যে যে কোনো ধাপের বর্ণনা আসছে মানে আমরা হচ্ছে এটা এইভাবে লিখবো। এইটাতে কোনো ধরনের কোনো সন্দেহ থাকা যাবে না, যে প্রো মানে হচ্ছে আদি প্লাস ফেজ মানে হচ্ছে ধাপ, তার মানে এটা মানে হচ্ছে একদম আদি বা শুরুর যে ধাপটা আছে সেটা। ওকে, আচ্ছা, এই যে 5টা ফেজের মধ্যে আমাদের প্রোফেজ, প্রোফেজ হচ্ছে সর্ব, কি বলো, সর্বদীর্ঘ পর্যায়। প্রোফেজ যে ধাপটা, এটা হচ্ছে সব থেকে বড় পর্যায়, এটা আমরা সবসময় মনে রাখবো। বাদ বাকি পর্যায়গুলো এতটাও লম্বা না, প্রোফেজ হচ্ছে সবচেয়ে জটিল এবং দীর্ঘ পর্যায়, ঠিক আছে। এটা একটা এমসিকিউতে আসতে পারে, নিচের কোন ধাপটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ ধাপ, সো এটা হচ্ছে প্রোফেজ। ইভেন প্রোফেজ ধাপটা এতটাই দীর্ঘ যে এই মিওসিসে কিন্তু এটা হচ্ছে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে, 5টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে মিওসিসের ক্ষেত্রে। আমার কথা হচ্ছে মিওসিস পড়ার সময় তোমরা যে বলো আমি মিওসিস বুঝি না, মিওসিস বুঝতে ঝামেলা হয়, এই ঝামেলাটা তোমার তখনই হবে না যখন এই 5টা স্টেজই, এই 5টা স্টেজই তুমি কি করবা, এই 5টা স্টেজ হচ্ছে, এই 5টা স্টেজ হচ্ছে তুমি সুন্দর করে বেসিক ক্লিয়ার করবা মাইটোসিসের ক্ষেত্রে। মাইটোসিসের ক্ষেত্রে যখন এই 5টা স্টেজের বেসিক ক্লিয়ার করবা, মিওসিস পড়তে গেলে দেখবা আমি বারবারই মাইটোসিসের রেফারেন্স দিব, যে মাইটোসিসে তো এমন হইছিল, দেখো মিওসিসেও কিন্তু এমন হইছে। তাহলে মাইটোসিসের এই 5টা স্টেজের বেসিক আগে, সবার আগে আমরা ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, সো
আমি এবার তোমাদেরকে একটা কথা বলি, দেখো মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, কালার চেঞ্জ করে নি। এইরকম একটা সুতার মতো জিনিস, এর নাম হচ্ছে ক্রোমাটিন। ঠিক আছে, এর নাম কি? এর নাম হচ্ছে ক্রোমাটিন। এটা যখন একটু খাটো এবং মোটা সাইজের হয় তখন এর নাম হয়ে যায় হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমটা যখন লম্বালম্বিভাবে ভাগ হয় তখন এরকম একটা জিনিস হয়ে যায়। এবং এক্ষেত্রে এটা এবং এটা, এই দুটো হচ্ছে, এটা এবং এটা, এই দুটোই হচ্ছে আমার ক্রোমাটিড। সো একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড তৈরি হয়। এবং এই ক্রোমাটিড কি দিয়ে আটকানো? সবাই বলো তো দেখি, বলতে পারো কিনা এই জিনিসটা কি? কি দিয়ে আটকানো? এই ক্রোমাটিডটা পরস্পরের সাথে কি দিয়ে আটকানো? কে বলতে পারে দেখি, দ্রুত বলো। এত লেন্দি করে আসলে লাভ নাই, বুঝছো? আমার মনে হয় পড়া যত সহজে শর্টকাটে দ্রুত পড়ায় ফেলা যায়, পড়ানো যায়, তত হচ্ছে ইজি। কারণ এক ছি ছি, এটা নিউক্লিয়াস, এটা কোনো কথা? শাফিন লিখছে সেন্ট্রোমিয়ার। তোমাদের ইংলিশ বানানোর অবস্থা কিন্তু খুবই বাজে। তোমরা যদি ইংলিশ বানানগুলো না শেখো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা না, বুঝছো? অ্যাডমিশনে বলো বা হচ্ছে এইচএসসিতে বলো, সেন্ট্রোমিয়ার বানান, সেন্টার বানানে কি এস হয়? যে সেন্ট্রোমিয়ার বানানে হচ্ছে এস হবে, সেন্টার বানানে সি হয় না। সেন্ট্রোমিয়ারের নাম সেন্ট্রোমিয়ার কেন, এটা কখনো চিন্তা করছো? সেন্ট্রোমিয়ারের নাম সেন্ট্রোমিয়ার এই কারণে, কারণ এটা ক্রোমোজোমের সেন্টারে থাকে এবং সেন্টারে থেকে ও হচ্ছে ক্রোমোজোমের দুটো বাহুকে আটকে রাখে। এই জন্য ক্রোমোজোমের নাম হচ্ছে, মানে সেন্ট্রোমিয়ারের নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। সো এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। নিউক্লিয়াস আসবে কই থেকে ক্রোমোজোমের মধ্যে? আচ্ছা, সো এই যে আমাদের যেই গোল্লাটা, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার দিয়ে আমাদের এই ক্রোমোজোমটা আটকে থাকে, ঠিক আছে? সো এই সেন্ট্রোমিয়ারটা যখন ভাগ হয়ে যাবে, এই যে সেন্ট্রোমিয়ারটা যখন ভাগ হয়ে যাবে, কি ব্যাপার দাগ আজকে চলে যায় বারবার। আচ্ছা, সেন্ট্রোমিয়ারটা যখন ভাগ হয়ে যাবে তখন অবভিয়াসলি এরকম একটা জিনিস তৈরি হবে, এরকম দুটো জিনিস তৈরি হবে। তোমাদের মনে আছে আমরা মাতৃকোষ থেকে যে কোষগুলো তৈরি হয় সেটাকে আমরা অপত্য কোষ বলছিলাম। তাহলে মাতৃ ক্রোমোজোম বা ক্রোমোজোম থেকে যে দুটো ক্রোমোজোম আমি তৈরি করব তাদেরকে আমি অপত্য ক্রোমোজোম বলবো। এটা খুবই অবভিয়াস ব্যাপার না? এটাই আসলে হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের কাজই হচ্ছে এই ঘটনাটা ঘটানো। একটা ক্রোমাটিন, এই ক্রোমাটিনের অনেকগুলো নাম আছে। এই ক্রোমাটিনের নাম হতে পারে নিউক্লিয়ার রেটিকুলাম, অথবা হচ্ছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা, এই যাই বলবা সবকিছু হচ্ছে এগুলো। হ্যাঁ, সবকিছু হচ্ছে এগুলো। এই ক্রোমাটিন প্রথমে ক্রোমোজোম হয়। এই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে ভাগ হয়ে দুটো ক্রোমাটিড তৈরি করে। আই রিপিট, প্লিজ নোটিস। এই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে ভাগ হয়ে দুটো ক্রোমাটিড তৈরি করে, যারা একটা সেন্ট্রোমিয়ার দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে। অনেকে আবার ক্রোমাটিড মনে করে এইটুকু একটা ক্রোমাটিড, এইটুকু একটা ক্রোমাটিড। না, ক্রোমাটিড হচ্ছে এই পুরো এই পাশের অংশটা একটা ক্রোমাটিড, ওই পাশের অংশটা আর একটা ক্রোমাটিড। এই ক্রোমাটিড যখন সেন্ট্রোমিয়ারটা বিভাজন হয়ে যায় তখন অপত্য ক্রোমোজোম তৈরি করে। এইখানে এই পর্যন্ত যে ঘটনাটা, এই পর্যন্ত যে ঘটনাটা, এই পর্যন্ত, এর আগ পর্যন্ত যে ঘটনাটা, এই ঘটনাটা প্রোফেজে ঘটে। এই ঘটনাটা কোথায় ঘটে কে বলতে পারবে? এই যে ক্রোমোজোম যে বিভাজন হয়ে দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হওয়া, এটা কিন্তু এসএসসি নলেজ। আমি কিন্তু ধরে নিচ্ছি না যে তুমি এই বইটা আগে পড়ছো, সেই জন্য জিজ্ঞেস করছি। এসএসসিতে তোমার এই নলেজটা থাকা উচিত যে অপত্য ক্রোমোজোম কোথায় তৈরি হয়। সো তোমরা এটা বলো তো দেখি আমাকে, পারো কিনা যে অপত্য ক্রোমোজোম হচ্ছে কোথায় তৈরি হয়?
ওয়েব অ্যাপে লাইভ ক্লাসের অপশন শো করছে না? জাহানারা লিখেছে প্রো মেটাফেজে। পরাগ, ফারহান লিখেছো অ্যানাফেজে। হ্যাঁ, অ্যানাফেজ হবে, প্রো মেটাফেজে না। প্রো মেটাফেজে একটাই ঘটনা ঘটে। প্রো মেটাফেজের কাজ হচ্ছে একটা ঘটনা ঘটানো, জাস্ট একটা। কি সেটা? স্পিন্ডল তন্তু তৈরি করা, আর কিচ্ছু করে না। স্পিন্ডল তন্তু, স্পিন্ডল যন্ত্র এটা তৈরি ছাড়া প্রো মেটাফেজের আর অন্য কোনো কাজ নাই। ঠিক আছে? আচ্ছা, সো এই ঘটনাটা অ্যানাফেজে ঘটে, আমরা দেখব সেটা ধারাবাহিকভাবে। সো আমরা এখন পড়তেছি মূলত প্রোফেজ। সো প্রোফেজে আসলে এই ঘটনাটা ঘটে, এটা আমরা শিখে গেলাম। এখন আমরা বই পড়বো, চলো। আচ্ছা, মাইটোসিসের প্রথম পর্যায়কে প্রোফেজ বলে। এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। তাহলে প্রথম পয়েন্টের নাম প্রোফেজের ক্ষেত্রে নিউক্লিয়াসের আকার। নিউক্লিয়াসের আকার। এখন প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসের আকার কেন বড় হলো? সবাই বলো তো কেন? কারণ এটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের স্টেজ। ক্যারিওকাইনেসিসের কাজই হচ্ছে কি করা? ক্যারিওকাইনেসিসের কাজই হচ্ছে নিউক্লিয়াসটাকে বড় করে ফেলা, তাই না? কারণ ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে কিছু কাজ কারবার হবে। যেহেতু নিউক্লিয়াসের ভেতরে কাজ কারবার হবে, তাহলে নিউক্লিয়াসটাকে আমাকে কি করতে হবে? আকারে একটু বড় করতে হবে না? সবাই কি বুঝাতে পারছি যে নিউক্লিয়াসটাকে আকারে কি করতে হবে? বড় করতে হবে। কারণ নিউক্লিয়াসকে যদি আমি আকারে বড় না করি, তাহলে হচ্ছে এখন নিউক্লিয়াস খাওয়া দাওয়া করবে, করে শক্তি সঞ্চয় করবে এবং বিভিন্ন কাজ করবে। তাই প্রোফেজের শুরুতেই যে কাজটা ঘটে সেটা হচ্ছে নিউক্লিয়াসের আকার বড় হয়। আচ্ছা, এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে, 2 নম্বর কাজ হচ্ছে এই যে কই আকার বড় হলো এখান থেকে নিউক্লিয়াস বিশেষ করে ক্রোমোজোমগুলোতে জল বিয়োজন আরম্ভ হয়। তাহলে জল বিয়োজন, তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টের নাম হবে জল বিয়োজন। বিয়োজন, ঠিক আছে? কেউ একটু বড় করে লিখতে চাইলে হচ্ছে ক্রোমোজোমে জল বিয়োজন লিখতে পারো। ডিহাইড্রেশন, ডি মানে হচ্ছে বাদ যাওয়া, জল মানে হচ্ছে হাইড্রেশন, আর ডি মানে হচ্ছে বাদ যাওয়া বা বিয়োজন। অর্থাৎ হাইড্রেশন মানে হচ্ছে ক্রোমোজোম বাদ, মানে ডিহাইড্রেশন মানে জলটা বাদ চলে যাবে, এটাই হচ্ছে এখানকার কাজ, জলটা বাদ চলে যাবে। আচ্ছা, ভেরি গুড, জলটা বাদ গেল। এরপরে আমাদের 1 নম্বরে যে কাজটা হবে সেটা হচ্ছে ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে, ফলে ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো ও মোটা হয়, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে ক্রোমোজোমের প্রথম কাজ, এই ঘটনাটার ফলে প্রথম যে ঘটনাটা ঘটে, ক্রোমোজোম খাটো ও মোটা হয়, খাটো ও মোটা, এই কাজটা হয়। তারপরে 2 নম্বরে কি হয়? ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, রং ধারণ ক্ষমতা। এই জিনিসটা একটু বুঝতে হবে, যার ফলে কি হয় 3 নম্বরে এই রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে অণুবীক্ষণ যন্ত্রের নিচে এদেরকে দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর, মানে দৃষ্টিতে চলে আসে। আচ্ছা, একটু বুঝো। যখন আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে মাইক্রোস্কোপে কাজ করি, আমরা যেটা করি, মনে করো আমরা সাধারণত পেঁয়াজের কোষ, তারপর হচ্ছে সিপ্রেসিয়া, তোমরা প্লান্টসটা দেখালে বুঝবা, একটা ফ্লাওয়ার আছে, ওইটার যে হচ্ছে কোষ আছে, ওগুলো নিয়ে আমরা হচ্ছে এই মাইটোসিস মিওসিস এগুলো হচ্ছে অবজার্ভ করি, ঠিক আছে? আচ্ছা, সো এই যে আমাদের হচ্ছে এই যে মানে পুরো ব্যাপারটা যে যখন ঘটতেছে, তখন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে রং দেই। কারণ ক্রোমোজোম মাইক্রোস্কোপের নিচে সাদা দেখালে আসলে আমরা ক্রোমোজোমকে বুঝতে পারবো না, এবং আমরা হচ্ছে অরসিন দেই, যেটা শুধুমাত্র ক্রোমোজোমই ধারণ করতে পারে। একটা কোষের মধ্যে অন্যান্য যে অর্গানেলিসগুলো আছে এগুলো হচ্ছে ওই রংটা নেয় না, শুধুমাত্র ক্রোমোজোমই ওই রংটা নেয়, ঠিক আছে? সো এই যে ক্রোমোজোম যে ওই রংটা নিল, কখন ক্রোমোজোম বেশি খাটো মোটা হবে, যে বেশি মোটা লোক হয় সে কি করে? বেশি খাওয়া দাওয়া করে না। সো যেই ক্রোমোজোম বেশি মোটা সে কি করবে? সে রং ধারণ করবে, এটাই তো অবভিয়াস ব্যাপার যে সে বেশি বেশি রং ধারণ করবে, এবং অণুবীক্ষণ যন্ত্রের নিচে তখন তাকে দেখা যাবে। তাহলে এই 3টা হচ্ছে রিলেটেড।
যে পানি ক্রোমোজোম থেকে বেরোয় গেলে ক্রোমোজোম খাটো মোটা হবে, খাটো মোটা হলে ক্রোমোজোম বেশি বেশি রং নিবে, এবং বেশি বেশি রং নিলে ওকে মাইক্রোস্কোপের নিচে ভালোভাবে হচ্ছে দেখা যাবে। তিনটা পয়েন্ট হচ্ছে একদম ইন্টার রিলেভেন্ট, আমি জাস্ট বইয়ের ভাষাটাকে তোমাকে এইভাবে ধরাই দিলাম। আচ্ছা ফাইন। এ পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিওলাস, মানে নিউক্লিয়াস আর কি কি থাকে, সো নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ মানে কি নিউক্লিয়ার মেমব্রেন যেটা, হ্যাঁ নিউক্লিয়ার মেমব্রেনই লিখলাম আমি, মেমব্রেন বিলুপ্ত। এইবার সবাই আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রোফেজে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত ঘটতে শুরু করে। প্রোমেটাফেজে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, আর সম্পূর্ণ বিলুপ্ত হয় হচ্ছে মেটাফেজে। এটা এমসিকিউতে আসে এবং অনেক কনফিউশন ক্রিয়েট করে। মনে করো এমসিকিউতে আসছে যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি হয় কোন স্টেজে? অ্যান্সার হবে কোথায়? অ্যান্সার হবে হচ্ছে মেটাফেজে। কেন অ্যান্সার মেটাফেজে হবে? তোমরা মেটাফেজের ছবিটা খেয়াল করবা। মেটাফেজের যে ছবি আছে বইয়ের মধ্যে, সেই ছবিতে কিন্তু কোনো ধরনের নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে নাই। আছে? তোমরাই বলো আছে? নাই। কিন্তু যখন আমি শুরুর কথা চিন্তা করব, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন একদম শুরুর যে হচ্ছে ইয়েটা, ওইটাতে মানে প্রোফেজে, ওটাতে কিন্তু আছে। কারণ ওটাতে কেবল শেষের দিকে আস্তে আস্তে বিলুপ্ত ঘটতে শুরু করে। আর এই যে বিলুপ্ত হয়, প্রোমেটাফেজে দেখবা নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস হচ্ছে অস্পষ্টভাবে হালকা হালকা ভাবে আঁকাইছে। তোমরা এই দেখো ছবিটা খেয়াল করো বইতে, এই দেখো এখানে কিন্তু এই যে দেখো নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন এটা হচ্ছে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে চলে যাই এই যে এটাতে প্রোমেটাফেজে। এখানে দেখো এই যে নিউক্লিওলাস হচ্ছে লুপ্তপ্রায় এবং লুপ্তপ্রায় হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এই দেখো ডট 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 করে দিয়েছে। কিন্তু তুমি যখন মেটাফেজে আসবা তখন দেখবা সব কিছুই হচ্ছে তোমার কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, অনেক স্পেশাল নোট, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা আমি একটু কাজ করি, আমি একটু ইমেলে যাই, তোমাদেরকে আমি একদম দেখাচ্ছি। এই ছবিগুলো কিন্তু সব প্র্যাকটিস করতে হবে। সো আমাকে 1 মিনিট জাস্ট টাইম দাও, আমি তোমাদেরকে ছবিটা হচ্ছে দেখাচ্ছি। আমরা একটু ইউটিউবে যাব, যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো জাস্ট। আচ্ছা, এখানে গেলে তোমরা হচ্ছে প্লেলিস্ট অপশনে গেলে একটা প্লেলিস্ট দেখবা, জীববিজ্ঞান সহজ ও সঠিক চিত্র অঙ্কন হচ্ছে কৌশল, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে তোমাদেরকে আমি একদম খুলে দেখাচ্ছি একটা। এই যে আমাদের প্রথম যেটা, সেটাতে যায় আমাদের প্রোফেজের চিত্র অঙ্কন যেটা, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এখানে যখন ছবি আঁকাইছি সেই অপশন থেকে আমি দেখাচ্ছি, একদম বড় করে দেখাই। দেখো আমি সাউন্ডটা স্টপ করে দিচ্ছি। এই ছবিটা এক্স্যাক্টলি কিভাবে আঁকতে হবে, প্লাস তোমরা একটু খেয়াল করো এই ছবিটা কিভাবে চিহ্নিতকরণ করতে হবে পারফেক্টভাবে, পরীক্ষায় কতটুকু চিহ্নিতকরণ করতে হবে,
এই সব কিছু আমার এই প্লেলিস্টটাতে আছে। এই প্লেলিস্টটা তোমরা অনেকে মনে করো যে আমি এটা এসএসসির জন্য বানাইছি। হ্যাঁ, এটা এসএসসির কারিকুলামকে টার্গেট করে বানানো হয়েছে, বাট এই প্লেলিস্টটাতে মানে মাইটোসিসের যে 5টা স্টেজ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা স্টেজেরই চিত্র এত পারফেক্টভাবে অঙ্কন করে দেওয়া যে এটা তোমাদের জন্য একদম 100-এ 100 উপযোগী। এক্সট্রা করে কিচ্ছুই তোমাদের লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? অর্থাৎ এটা যে কোনো ক্লাসের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। বইতে কিন্তু চিত্র অঙ্কন ঠিক থাকলেও চিহ্নিতকরণ কিছু কিছু করা থাকে, কিছু কিছু করা থাকে না, এবং এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো অবশ্যই সবাই হচ্ছে এই প্লেলিস্টটার যে 5টা চিত্র আছে সেটা দেখে হচ্ছে চিত্র অঙ্কন করে ফেলবা, ঠিক আছে? ওকে, সবাই করে ফেলবা। এই যে একদম হচ্ছে ইউটিউবে যাবা, যে হচ্ছে তোমরা রিজিয়ন রেখে সার্চ দিয়ে প্লেলিস্টে দেখবা জীববিজ্ঞান সহজ ও সঠিক চিত্র অঙ্কন, ওখান থেকে এটা করে ফেলবা। ইভেন এখান থেকে যে হচ্ছে নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া চিত্র আছে, এটাও তোমাদের জন্য, বাট এটাতে একটু কিছু এক্সট্রা লেখা লাগবে ইন্টারের ক্ষেত্রে, বাট মাইটোসিসের ক্ষেত্রে কোনো কিছু এক্সট্রা লেখা লাগবে না। দেখো এখানে একটু খেয়াল করো, আমি একদম প্রমাণ সহ দেখাই। এই দেখো এখানে সেন্ট্রোমিয়ার এবং ক্রোমাটিড চিহ্নিত করছি, এবং বামে ব্র্যাকেট দিয়ে লিখছি, ডানে ব্র্যাকেট দিয়ে লিখছি হচ্ছে ক্রোমোজোম। তুমি যদি বইটা খেয়াল করো, বইতে কিন্তু এমন নাই। বইতে কিন্তু সেন্ট্রোমিয়ার আর ক্রোমাটিড এই দুটো চিহ্নিত করা হচ্ছে নাই একসাথে, ঠিক আছে? দুটো চিহ্নিত করা একসাথে কিন্তু নাই বইতে। এই যে এটা তো ইন্টারফেজের চিত্র, এখানে দেখো ক্রোমোজোম চিহ্নিত করা আছে, এই যে দেখো ক্রোমোজোম চিহ্নিত করা আছে, কিন্তু ক্রোমাটিড আর হচ্ছে সেন্ট্রোমিয়ার দুটো কিন্তু একসাথে চিহ্নিত করা নাই। আপু দুইটা করে দেওয়া, দুইটাই আঁকতে হবে। আচ্ছা দুইটা করে কি দেওয়া? আচ্ছা এখানে তো একটা ইন্টারফেজের ছবি, দুটো করে কই দেওয়া আছে? আর ওইখানে দুটো করে ছবি দেওয়া ছিল এই কারণে, কারণ ওটা জীববিজ্ঞান বই, তাই তোমরা জানো। এখন তো তোমরা উদ্ভিদ বিজ্ঞান বই পড়ছো, সো চিত্র অবভিয়াসলি তোমাদের এখন একটা আঁকতে হবে, শুধু উদ্ভিদ বিজ্ঞানের চিত্র আঁকতে হবে, যেহেতু এটা উদ্ভিদ বিজ্ঞানে আসবে, এটা তো জুওলজিতে লিখতে আসবে না, রাইট? সো এখন চিত্র একটা আঁকতে হবে। আমি ওখানে দুটো চিত্র এঁকে দেখাইছি, বাট শুরুটা করছি উদ্ভিদ বিজ্ঞান দিয়ে, সো তোমরা ওইটা দেখলেই খুব সুন্দর করে হচ্ছে বুঝে যাবা। ওকে, এটা সবাই মাস্ট প্র্যাকটিস করবা, একটা নোট খাতা বানায় চিত্রগুলো এঁকে ফেলবা। এটা তোমাদের আসলে এসএসসিতেই করা উচিত ছিল, সো এসএসসিতে করো নাই, প্যারা নাই, বাট হচ্ছে এখন একটু করে ফেলবা। আচ্ছা ওকে, সো একদম তোমাদের ক্লিয়ারলি জিনিসটা দেখাই দিলাম, আশা করি তোমরা এটা করে ফেলবা। এরপরে লাস্টের যে কথাগুলো বলছে এগুলো মাইটোসিসের মধ্যে ইনক্লুড মানে না করলেও হবে। এই পর্যায়ে শেষের দিকে, আচ্ছা এটা তোমরা পড়ছি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কর্তৃক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোম সংকোচন শুরু হয়, এবং কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্ত ঘটে। আমাদের এখানে বলছে যে নিউক্লিয়ার এনভেলপটা কেন বিলুপ্ত হয়, এইটা আমাদের ইনক্লুড না করলেও চলবে, এটা শুধু আমরা এমসিকিউর জন্য মনে রাখবো যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এই জিনিসটা হচ্ছে আমাদের কোষ চক্রে তৈরি হয়েছিল, এরকম একটা এনজাইম টাইপ অফ জিনিস, এনজাইম বা প্রোটিন যা ইচ্ছা তাই বলো, কারণ এনজাইম মানেই প্রোটিন, প্রোটিন মানে এনজাইম, এগুলো নিয়ে এত ভুল ধরার কিছু নাই। কর্তৃক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে, ফসফোরাইলেশন হলে কি হয়? ফসফোরাইলেশন মানে হচ্ছে এটিপি তৈরি হওয়া, ঠিক আছে? ফসফেট যোগ হওয়া, ফসফোরাইলেশন মানে ফসফেট যোগ হয় এবং এটিপি তৈরি হওয়া। ওই এটিপিটা দিয়ে ক্রোমোজোম সংকোচন শুরু হবে, এবং আরো কিছু প্রোটিনের কারণে এই ফসফোরাইলেশনের কারণে আমাদের নিউক্লিয়াস এনভেলপের বিলুপ্তিটাও ঘটবে। ওকে, সো সব ধরনের ঘটনাই আসলে এখানে ঘটে যাচ্ছে, এবং এই এই অংশটা আসলে তোমরা সিকিউতে উল্লেখ করা দরকার, জাস্ট এমসিকিউর জন্য মনে রাখো। আচ্ছা, প্রোফেজের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এইটা, প্রোফেজের প্রতিটি পর্যায়ে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুটি সূত্র বিভক্ত হয়, এবং প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে তোমাদেরকে দেখো একটু আগে যে ছবি এঁকে দিছি না, এই যে এই ছবি এঁকে দিছি না, যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয় এবং দুটা ক্রোমাটিড তৈরি হয়, এইটা হচ্ছে আমাদের কি বলে এই যে প্রোফেজের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। তো 4 নম্বরে আমরা লিখব হচ্ছে ক্রোমাটিড তৈরি, ক্রোমাটিড তৈরি। আচ্ছা, এবং এখানে আমরা মেনশন করব যে এটা হচ্ছে প্রোফেজ ধাপ, ঠিক আছে?
এই কয়টা বর্ণনা লিখবা, মানে আমি তো শুধু পয়েন্টের নাম মনে রাখাই দিছি, তোমরা এভাবে পয়েন্টের নামগুলো সুন্দর করে লিখে চিত্রটাকে রেখে দিবা। এইটুকুই পড়বা, এক্সট্রা যে কথাগুলো এগুলো তোমরা এমনিই পারবা লিখতে, বইটা একটু পড়ে নিবা জাস্ট। হ্যাঁ, আচ্ছা, সো প্রফেস কিন্তু শেষ, প্রফেসে এই ঘটনাটাই ঘটে। বাদ বাকি কথাবার্তা যেগুলো বইতে লেখা আছে এগুলো আমরা ইনক্লুড করব না, তাও আমি পড়াই দিচ্ছি। সেটা হচ্ছে ক্রোমাটিড বিভক্ত হলেও অণুবীক্ষণ যন্ত্রে অবিভক্তই মনে হবে। এ পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটবে। দেখো পরের স্টেজ, আমি যেটা আগেই বলছি, প্রোমেটাফেজের মেইন কাজই হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ তৈরি করা বা নিউক্লিয়ার তন্তু তৈরি করা, ওইটাও এখানে স্টার্ট হয়ে যাবে। আর প্রাণীকোষে সেন্ট্রিওল থেকে যেহেতু এটা তৈরি হয়, আমরা জানি যে প্রাণীকোষে সেন্ট্রিওল থাকে, কিন্তু সৃজনশীলের জন্য পয়েন্ট আকারে লিখলে ভালো হবে নাকি ব্যাখ্যা আকারে? ব্যাখ্যা আকারে জীবনও লিখলে ভালো হবে না, কোনো কোশ্চিন কোনো সাবজেক্টই ব্যাখ্যা আকারে লিখলে ভালো হবে না, ঠিক আছে? বাংলাতে খালি, যেহেতু তুমি এখন বাংলা পড়বা, আমি যেহেতু এসএসসির কথা বললে আর একটু অন্যান্য সাবজেক্ট নিয়ে কথা বলতাম, বাট তুমি যেহেতু এইচএসসির স্টুডেন্ট আমি তোমাকে টার্গেট করে কথাটা বলতেছি। সেটা হচ্ছে বাংলাতে কিছু কিছু কোশ্চিন আমি যেটা করতাম, যদি 7টা সৃজনশীল আমাকে লিখতে হতো আমি 4টাতে ব্যাখ্যা করে লিখতাম, আর হচ্ছে বাকি 3টা কোশ্চিনে আমি হচ্ছে পয়েন্ট করে লিখতাম, বা 3টা কোশ্চিনে পয়েন্ট লিখতেছি মানে গ ঘ সব না, একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে, মানে কিছু কোশ্চিনে পয়েন্ট করে লিখতাম, কিছু কোশ্চিনে হচ্ছে ব্যাখ্যা করে লিখতাম। এটা হচ্ছে গেল বাংলা। ইংলিশ নিয়ে তো কিছু বলার নাই, আইসিটি অবভিয়াসলি পয়েন্ট করে লিখতাম, তারপর হচ্ছে কেমিস্ট্রি পয়েন্ট করে লিখতাম, বায়োলজি পয়েন্ট করে লিখতাম, ফিজিক্সেও যদি ওইরকম ব্যাখ্যা বিশ্লেষণ টাইপ অফ কোশ্চিন আসতো, মানে যেখানে একটু বর্ণনা দেওয়ার সুযোগ আছে, আমি সেখানেও পয়েন্ট করে লিখতাম। এক কথায় পয়েন্ট করে লিখতে হবে, পয়েন্টই জীবন, ঠিক আছে? সব কিছুই পয়েন্ট করে লিখতে হবে। ব্যাখ্যা করে লেখাটা দেখছি টিচাররা ব্যাখ্যা করে লেখার থেকে পয়েন্ট করে লিখলে ভালো মার্ক দেয়। আচ্ছা, আমি যখন কোনো একটা কথা বলি আমি কিন্তু আমার অনেক দিনের এক্সপিরিয়েন্সের বেসিসে বলি। ব্যাপারটা এমন না যে আমি পয়েন্ট করে লিখছি, এইচএসসিতে বা এসএসসিতে ভালো মার্ক পাইছি, দেন তোমাদেরকে বলে দিলাম যে হচ্ছে ব্যাখ্যা করে লিখো বা এটা করে লিখো ভালো মার্ক পাবা। এখন আমার থেকে ব্যাখ্যা করে লিখে কেউ ভালো মার্ক পাইছে কিনা এইটাও আমি যাচাই করছি। কিভাবে? আমার আশেপাশে তো আমরা পুরো যারা পরীক্ষা দিতাম আমাদের খুবই ক্লোজ ফ্রেন্ড সার্কেল আর কি, যেহেতু পিচ্চিকাল থেকে ওদের সাথে পড়াশোনা করছি, মানে ক্লাস 1 থেকে যাদের সাথে আমি পড়াশোনা করছি ওরাই আমার পাশে এসএসসি পরীক্ষা দিছে, ওরাই আমার পাশে এইচএসসি পরীক্ষা দিছে, যেহেতু আনফরচুনেটলি আমি কুষ্টিয়াতেই পড়াশোনা করছি, ঢাকায় আসার সুযোগ পাই নাই। সো আমি তো খাতায় বেরোয় আমার বেঞ্চ থেকে দেখতেও পাইতাম যে ওরা কি লিখতেছে অনেক সময়। হ্যাঁ, মানে দেখা যায় না, আশেপাশে বসলে দেখা যায়। তো যখন রেজাল্ট দিছে এইচএসসি বা এসএসসি যখন রেজাল্ট দিছে, ওদের মোট মার্কও আমি জানছি, আমার মোট মার্ক ওরা জানছে, ওরা স্কলারশিপ পাইছে কিনা সেটাও আমি জানি, আমি স্কলারশিপ পাইছি কিনা ওটাও ওরা জানে। ওদের ইভেন রেজাল্ট আসলে ওদের কাছ থেকে আমার শোনার প্রয়োজন হয়নি, ওদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারও আমি জানতাম, ওদের রেজাল্ট আমি নিজেই বের করে দেখে ফেলাইছি যে কোন সাবজেক্টে কত মার্ক পাইছে, কোন সাবজেক্টে হচ্ছে কত ইয়ে পাইছে। হ্যাঁ, কারণ এটা আমার জানার, আমি মিথ্যা কথা বলবো না, আমার এটা জানার অনেক আগ্রহ ছিল যে আমার ব্যাচমেটরা আসলে, বিশেষ করে যে বললাম যাদের সাথে পরীক্ষা দিতাম, ওদের মার্ক কত ছিল। আর নিজের মার্ক দেখার পরে আমার মেইন কাজ ছিল তখনকার, সেটা হচ্ছে অন্যের মার্ক কত হয়েছে এটা দেখা। এটা কেন ছিল আমি ক্লিয়ার করে বলছি। এটা ছিল এই কারণে, কারণ ওরা স্কুল কলেজে অনেক ভালো রেজাল্ট করতো, ঠিক আছে? আমি অনেক চেষ্টা করতাম, কিন্তু দেখতাম যে আমি স্কুল কলেজে সবসময় 10-এর মধ্যে থাকতাম, বাট জীবনেও ফার্স্ট হইতে পারতাম না, সেকেন্ড হইতে পারতাম না, থার্ড হইতে পারতাম না। তো আমার মনে হতো যে আমি তো ফার্স্ট হওয়ার ডিজার্ভ করি, আমার মনে হয় যে আমি ফার্স্ট হইতে পারবো, আমি কেন পারতেছি না, কেন ওদেরকে বেশি মার্ক দিচ্ছে। তো আমি সেটা পরে বুঝতে পারছি যে কেন ওরা বেশি মার্ক পাইতো। তো পরে যখন হচ্ছে এই জন্য এই বোর্ড পরীক্ষার পরে আমার ওদের মার্ক দেখার খুব অসীম আগ্রহ ছিল, এবং বোর্ড পরীক্ষার পরে যখন আমি ওদের মার্কগুলো দেখছি, সারা জীবনই ওরা আমার থেকে কম মার্ক পাইছে। এটা অহংকারের জায়গা না, এটা আমার জন্য অনেক গর্বের জায়গা, যেহেতু আমি পুরো স্কুল এবং কলেজ লাইফটা অনেক হীনমন্যতায় কাটাইছি। হ্যাঁ, মানে কোনো অ্যাপ্রিসিয়েশন পাই নাই টিচারদের থেকে, টিচাররা হচ্ছে উল্টা আমারে সারা জীবন হচ্ছে গাল পারছে যে আমি মানে হচ্ছে কিছু পারি না, আমাকে অনেক, আমার মাথায় কিন্তু দুষ্টুর অনেক ট্যাগ ছিল যে আমি অনেক শয়তানি করি, আমি দুষ্টুমি করি, ঠিক আছে? বাট রেজাল্টের সময় কিন্তু প্রমাণ হয়ে গেছে কে ভালো। তো এই জন্য আমি কিন্তু যারা ওই ইভেন আমার যে গাইডলাইন ভিডিওগুলো হয়, আমার যে গাইডলাইন ভিডিওগুলো হয়, সবাই মনে করে যে আমার গাইডলাইন ভিডিও খুব সম্ভবত আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলে দেই যে আমি কিভাবে পড়ছি, পড়ে আমি কিভাবে ভালো রেজাল্ট করছি। না, আমার ফ্রেন্ড সার্কেলরা কিভাবে পড়ছিল পড়ে ধরা খাইছে ওই জিনিসটা সহ আমি ইনক্লুড মাথায় রেখে তারপরে আমি আমার স্টুডেন্টদেরকে সারা জীবন বলে আসছি। এবং নট অনলি এসএসসি বা এইচএসসি লাইফ,
ইটস অলসো অ্যাবাউট হচ্ছে ইউনিভার্সিটি লাইফ। যেরকম আমাকে অনেকে জিজ্ঞেস করো যে আপু হাতের লেখা কতটা ইম্পর্টেন্ট। হাতের লেখা এত বেশি ইম্পর্টেন্ট যে ইউনিভার্সিটিতে উঠে আমাদের এক ফ্রেন্ড, আমার একদম খুব কম্পিটিটর ফ্রেন্ড, ওর হাতের লেখা চেঞ্জ করে ফেলছিল। আরেকটা ফ্রেন্ড ছিল এইচএসসি লেভেলে, সেও ওর হাতের লেখা চেঞ্জ করছিল এবং ও পরে হচ্ছে অনেক ভালো ভালো জায়গায় চান্স পাইছে। ঠিক আছে, ও ঢাবি, বুয়েট মেডিকেল 3টা জায়গায় একসাথে চান্স পাইছে এবং ওর এইচএসসির মার্ক আমার থেকে 3 মার্ক মাত্র কম ছিল, মোট মার্ক 3 মার্ক কম ছিল, কিন্তু অনেক পড়তো। ঠিক আছে, কিন্তু ওর হাতের লেখাও চেঞ্জ করে ফেলছিল। ওকে, তো হচ্ছে আচ্ছা আমি অ্যান্সার দিচ্ছি। সো হাতের লেখা অনেকে জিজ্ঞেস করে আপু হাতের লেখা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট। বুঝতে পারতেছো হাতের লেখা কতটা ইম্পর্টেন্ট, যে আমার এক বান্ধবী এত বুড়া বয়সে এসে হচ্ছে, বান্ধবী আমার ব্যাচমেট আর কি, বুড়া বয়সে এসে হাতের লেখা চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, এই কথাগুলো আসলে বলতে শুরু করলে অনেক কথা বলা হয়ে যায়। আমার ইচ্ছা আছে যে তোমরা হচ্ছে, আমি তোমাদেরকে ইউটিউবটা কেন সাজেস্ট করি আমি বলি। দেখবা যে আমার ইউটিউবে এখন এসএসসির অনেক বেশি স্টুডেন্ট হয়ে গেছে। সো আমি কিন্তু ওদের জন্য প্রতি বৃহস্পতিবার করে করে লাইভে যাচ্ছি এবং হচ্ছে ওরা আমাকে যে কোশ্চেনগুলো করতেছে আমি ওইগুলোর হচ্ছে রিপ্লাই দেই, বা যে কোনো সমস্যা থাকে রিপ্লাই দিই। আমি চাই যে তোমরা আমার ইউটিউবে জয়েন হয়ে যাও এবং তোমাদের জন্য আমি ডেডিকেটেডলি সপ্তাহে আরেকটা দিন চয়েস করব, সেটা হতে পারে শুক্রবার, তোমাদের কথা শুনে। এবং এই যে কোশ্চেনগুলো যে তোমরা করো এমনি করে পড়বো, কলেজে কিন্তু কোশ্চেনগুলো আরো অনেক বেশি, তাই না? সো এই যে কলেজে যে কোশ্চেনগুলো অনেক বেশি, আমি চাই যে তোমরা ওখানে জয়েন হও এবং হচ্ছে আমি তোমাদেরকে ওই কোশ্চেনগুলো মানে লাইভ করে করে অ্যান্সার দিব। ঠিক আছে, আমি কয়েকদিন পরে একটা পোল দিব যে এসএসসি 27-এর মানে এইচএসসি 27-এর কে কে আছে চ্যানেলে। যদি 100 জন মতো হয়ে যায় তারপরও ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদেরকে নিয়ে ভিডিও দেওয়া এবং হচ্ছে লাইভ করা এগুলো হচ্ছে স্টার্ট করে দিব। ওকে আপু, আমি সাইকেল 1-এর বইগুলো পাই নাই। আপু জি আপু, একটা গাইডলাইন দিলে, হ্যাঁ গাইডলাইন দিলে ভালো হয়। সেটার জন্য আমাকে তো জানতে হবে যে তোমাদের আসলে কি গাইডলাইন এক্স্যাক্টলি দরকার। এই জন্যই বলতেছি আমি একটু তোমাদের সাথে কমিউনিকেশন বাড়াই নিব, তারপরে তোমাদের জন্য গাইডলাইন দেওয়া স্টার্ট করব। ওকে আচ্ছা, একজন প্রশ্ন করেছিল আপু সাইকেল 1-এর বই পাও নাই। বই পাও নাই এটা আসলে আমি অনেক বেশি শুনতেছি, এটা মানে সত্যই অনেক দুঃখজনক ব্যাপার যে বই পাও না। আমি নিজেও এটার জন্য অনেক ক্ষমা প্রার্থী, যেহেতু আমি সাইকেলে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। বাট ব্যাপার হচ্ছে বইয়ের পুরো ব্যাপার এ টু জেড, বইয়ের দাম নির্ধারণ থেকে শুরু করে সব কিছু এটা হচ্ছে তোফায়েল ভাইয়া দেখতেছে। হ্যাঁ, আর তোমরা জানো যে আমি সাইকেল 2 থেকে যেহেতু কন্টিনিউ করতেছি না, সো আমি আসলে এই বইয়ের ব্যাপারটা সম্পর্কে শুরু থেকেই কিছু আমি বলতে পারি নাই, এখনো আমি বলতে পারবো না, এটা সম্পূর্ণ তোফায়েল ভাইয়া বলতে পারবো। সো বেশি বেশি করে তোফায়েল ভাইয়াকে ধরবা তোমরা। ওকে আচ্ছা, প্রোফেজে পানি বিয়োজন হয় না। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করছে আকাশ। টু বি ভেরি অনেস্ট, নতুন রিসার্চে দেখা গেছে যে পানি বিয়োজনটা আসলে হয় না। বাট স্টিল এসএসসির বইতে ওই কথা লেখা, কিন্তু ইন্টারের বইটা চেঞ্জ করে না, ইন্টারের বইতে এই কথা লেখা। সো উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের কিচ্ছু করার নাই, যেমন আছে এমনি চালাইতে হবে আমাদের। ঠিক আছে, এটা কিচ্ছু করার নাই ভাইয়া। ঠিক আছে, এই ঝামেলাটা আমি নিজেও জানি যে 2 বইয়ে 2 রকম লেখা আছে। আচ্ছা, সো সেন্ট্রিওল থেকে আমরা একটা জিনিস বুঝবো যে প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল যন্ত্র কিন্তু তৈরি হয়, কিন্তু যেহেতু উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, তাহলে উদ্ভিদ কোষে কোথা থেকে স্টার্ট হয়? উদ্ভিদ কোষে আমাদের মাইক্রোটিউবুলস থেকে স্পিন্ডল যন্ত্রটা তৈরি শুরু হয়। এই কথাটা প্রোফেজের মধ্যে লেখার দরকার নাই, কারণ আসলে এই ঘটনাটা হচ্ছে আমার প্রো মেটাফেজের ঘটনা। সো আমরা প্রো মেটাফেজের মধ্যে এই ঘটনাটা পড়ব। এটা অনেক একটা স্বল্পস্থায়ী পর্যায় এবং এটার শেষের দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে এই স্টেজের একদম লাস্টের দিকে গিয়ে আমাদের হচ্ছে 2 মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। এ পর্যায়ে প্রথম দিকে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং এক সময় বিলুপ্ত হয়ে যায়। এই পর্যায়ে নিউক্লিওলাসেরও বিলুপ্ত ঘটে। আমি তোমাদেরকে অলরেডি বলছি যে আমরা লিখবো যে এই পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, কি বলবো? বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, সো 1 নম্বরে আমাদের হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি, স্পিন্ডল যন্ত্র তৈরি। আর এখানে জাস্ট 2টোই পয়েন্ট হবে। 2 নম্বর পয়েন্ট আমি নিচে লিখতেছি কারণ এখানে আমি অনেক কিছু লিখবো। সো 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি। নিউক্লিওলাস ও নিউক্লিয় মেমব্রেন, নিউক্লিয়ার আর কি, হ্যাঁ নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত।
ঠিক আছে, আচ্ছা ফাইন। সো এখন একটা জিনিস একটু বুঝবো আমরা, কয়েকটা টার্ম আমি লিখতেছি। স্পিন্ডল যন্ত্র মানে হচ্ছে অ্যাপারেচার্স, আচ্ছা তারপর হচ্ছে স্পিন্ডল, তোমরা বাংলায় লিখো, হ্যাঁ আমি বাংলা ইংলিশ দুটোই শিখো, আমি তাড়াতাড়ি করে ইংলিশে লিখে দিচ্ছি। স্পিন্ডল অ্যাপারেচার্স, আরটা হচ্ছে স্পিন্ডল ফাইবার, আরটা হচ্ছে স্পিন্ডল সরি আরটা হচ্ছে ট্র্যাকশন ফাইবার, ট্র্যাকশন ফাইবার, আরটা হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার, ক্রোমোজোমাল ফাইবার। এই চারটা টার্ম আমাকে এখানে শুধুমাত্র একটু ক্লিয়ার করতে হবে যে এই চারটা টার্মের মধ্যে আসলে ডিফারেন্সটা কি, এই জিনিসটা আমি ক্লিয়ার করব এখানে। হ্যাঁ, বইতেও এটাই ক্লিয়ার করা আছে, এর বাইরে এক্সট্রা করে কিছু বলা নাই। তাহলে প্রোমেটাফেজে দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, উদ্ভিদ কোষে কোথা থেকে তৈরি হয়, তন্তুময় প্রোটিনের সমন্বয়ে তৈরি হয় যেটাতে মাইক্রোটিবিউলস হেল্প করে, এবং আমাদের হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের পয়েন্ট আসলে এখানে এত সিগনিফিক্যান্ট না যেহেতু এটা উদ্ভিদ বিজ্ঞান বই, তো প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের সেন্ট্রিওলটাও কিন্তু বিভক্ত হয় এবং অ্যাস্টার রে তৈরি হয়। সো আমরা 3 নম্বর পয়েন্টে লিখে দিতে পারি অ্যাস্টার রে তৈরি, প্রাণী কোষের ক্ষেত্রে শুধুমাত্র, হ্যাঁ অ্যাস্টার রে তৈরি কোথার ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে। ওকে, প্রাণী কোষের ক্ষেত্রে, ঠিক আছে ফাইন। আচ্ছা এই জিনিস কয়টা আমরা জাস্ট বুঝবো, তাহলে আমাদের হয়ে যাবে খুবই সহজ। দেখো এইটা হচ্ছে একটা মেরু, এটা হচ্ছে আরেকটা মেরু। মনে করো আমি ওকে কিছু প্রোটিন দিলাম, দিয়ে বললাম এই মেরু থেকে এই মেরু পর্যন্ত যাও, যে এই মেরু থেকে এই মেরু পর্যন্ত আসতে পারবে সে হচ্ছে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু। আমি কথাটা আবার রিপিট করছি, আমি কাউকে একটা নির্দিষ্ট সংখ্যক প্রোটিন দিছি, দিয়ে বললাম যে তুমি এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত যাও, ও যদি এইটা কমপ্লিট করতে পারে, অর্থাৎ এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত যে তন্তু, সেটা হচ্ছে স্পিন্ডল ফাইবার, ঠিক আছে। আচ্ছা এখন অনেকে আছে, মনে করো আমি আবারও প্রোটিন দিলাম, অল্প পরিমাণ প্রোটিন, সো ও পুরোটা কমপ্লিট করতে পারলো না। বইয়ের ভাষা অনুযায়ী জিনিসটা এমনই বুঝাইছে, পুরোটা কমপ্লিট করতে পারলো না। ও যদি পুরোটা কমপ্লিট করতে না পারে সেটাকে আমি স্পিন্ডল অ্যাপারেচার্স বলবো। অর্থাৎ স্পিন্ডল অ্যাপারেচার্স পুরোটা কমপ্লিট করতেও পারে নাও করতে পারে, বাট স্পিন্ডল তন্তু যেটা সেটা মাস্ট এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কমপ্লিট করবেই। অর্থাৎ যেই মানে হচ্ছে যদি আমাদের এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত যদি বিস্তৃত থাকে সেটাকে আমরা স্পিন্ডল তন্তু বলবো, আর যদি বিস্তৃত থাকে অথবা না থাকে এরকম একটা সিচুয়েশন হয় তাহলে স্পিন্ডল অ্যাপারেচার্স বলবো, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি ট্র্যাকশন ফাইবার। এখানে যখন ক্রোমোজোম অ্যাট্রাক্ট হবে, ক্রোমোজোম তো না, এখানে ক্রোমাটিন মানে ক্রোমাটিড এরকম টাইপ অ্যাট্রাক্ট হয়, এটা কি করে ট্র্যাকশন করে বা অ্যাট্রাকশন করে, এই ব্যাপারটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। আর যদি মহিন কি এতক্ষণ ক্লাসে ছিল না, এখন এতক্ষণ ক্লাসে মহিন? আচ্ছা সো আমাদের স্পিন্ডল ফাইবার ট্র্যাকশন ফাইবার যেটা, এই ট্র্যাকশন ফাইবার যখন হচ্ছে আমার এই তন্তুর সাথে আটকে যায়, এই তন্তুর সাথে, তখন সেটাকে আমরা ক্রোমোজোমাল, তখন সেটাকে আমার লাগছে, প্রচন্ড লাগছে, পায়ে ছিলে গেছে। আচ্ছা সো এই ইয়েটা যখন আটকায় যায় তখন হচ্ছে সেটাকে ক্রোমোজোমাল ফাইবারও বলে। সবগুলোর সাথে কিন্তু ক্রোমোজোম আটকায় না, তোমরা ছবিতে খেয়াল করো সবগুলোর সাথে ক্রোমোজোম আটকাবে না, যাদের সাথে ক্রোমোজোম আটকাবে তারাই ট্র্যাকশন ফাইবার অথবা ক্রোমোজোমাল ফাইবার, ঠিক আছে। আপু ধাপগুলো পয়েন্ট আকারে সাজিয়ে দিলে কোনো পয়েন্ট মানে কোন পয়েন্ট কি লিখবো এটা সাজিয়ে দিলে ভালো হতো, মানে বুঝি নাই, আমি তো সাজাই দিলাম। আর্কাইভ থেকে ক্লাস করো, তাহলে তো আমি বারবারই বলেছি, গত ক্লাস করো নাই, গত ক্লাসের শুরুতেও তো বলেছি। আচ্ছা সো ট্র্যাকশন ফাইবার বা হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার, এগুলো পয়েন্ট পয়েন্ট আমরা হচ্ছে লিখে ফেলবো যে কোনটা কি, তাহলে এই প্রোমেটাফেজ ধাপটা আমার হচ্ছে কমপ্লিট। আমাদের প্রোমেটাফেজ
ধাপ হচ্ছে কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা এই দেখো এখানে কি কি লেখা আছে আমি তোমাকে একটু মার্ক করে দিই। এই দেখো স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল অ্যাপারেচার্স, তারপরে হচ্ছে ইকুয়েটর অঞ্চল কোনটা, এগুলো তোমরা অলরেডি জানো, 2 মেরু থাকে সেটাও তোমরা জানো। ট্র্যাকশন ফাইবার, এই কথাগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? কোনো সমস্যা আছে কারোর? কোনো সমস্যা থাকলে এটা পড়বা, পড়ে কোনো সমস্যা থাকলে আমাকে হচ্ছে বলবা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে আসি কিসের কাছে? মেটাফিজের কাছে চলে আসি। এখানে ছবিগুলো দিছে সব একসাথে রঙিন ছবি। আচ্ছা, খুব ছোট একটা পর্যায়, কিন্তু ছোট পর্যায় হলে এখানে আসলে অনেক ভ্যারাইটিস অ্যাক্টিভিটিস ঘটে। ঠিক আছে, অনেক ছোট পর্যায় হলো ভ্যারাইটিস অ্যাক্টিভিটিস ঘটে। আচ্ছা, প্রথমে তো একটা পয়েন্ট তোমাদের অলরেডি বলে দিছি না আপু, ট্র্যাকশন আর ক্রোমোজোমাল ফাইবার কি একই? ইয়েস, এটাই বোঝাচ্ছিলাম। ট্র্যাকশন ফাইবার আর ক্রোমোজোমাল ফাইবার হচ্ছে একই। যেই ফাইবারটা ক্রোমোজোমকে অ্যাট্রাক্ট করে সেটাই তো ক্রোমোজোমাল ফাইবার। আর ও যেহেতু ক্রোমোজোমকে অ্যাট্রাক্ট করছে সেই জন্যই ও হচ্ছে ট্র্যাকশন ফাইবার, কারণ ও ক্রোমোজোমকে আকর্ষণ করতেছে, দ্যাটস ওয়াই ও হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ঠিক আছে, আচ্ছা সো আচ্ছা ঠিক আছে, সো আমরা একটু চলে আসি, সেটা হচ্ছে মেটাফেজ। এ পর্যায়ে প্রথমেই সমস্ত ক্রোমোজোমাল তন্তু বিষুবীয় অঞ্চলে চলে আসে। দেখো মেটাফেজ, আমি সবসময় বলি মেটাফেজের নাম মিডিল কেন, কারণ মেটাফেজ হচ্ছে মাঝের পর্যায়ে। যে হাতের এই আঙ্গুলটাকে মিডিল ফিঙ্গার বলে না, কারণ এই সাইডে দুটো এই সাইডে দুটো, সো এই আঙ্গুলটার নাম যেরকম হচ্ছে মিডিল ফিঙ্গার, ঠিক একইভাবে আমাদের মেটাফেজও হচ্ছে মিডিল ফেজ বা হচ্ছে মেটাফেজে ক্রোমোজোমগুলো মাঝের অঞ্চলে চলে আসে, একদম মাঝের অঞ্চলে ইকুয়ালি চলে আসে। তাহলে আমাদের প্রথম পয়েন্টের নাম হবে ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে অবস্থান। ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে অবস্থান। আচ্ছা, এবং আমাদের 5 নম্বর স্টেজ আমি যদি লিখি, পরে 6 হয়ে যেতে পারে, আগে লিখি 5 নম্বর স্টেজে কি হবে? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার, এটা আগেই বলে দিছি, নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত। ঠিক আছে, এটা লিখে ফেলছি আগে। আচ্ছা, এবার 2 নম্বরে দেখি কি লেখা যায়। এই পর্যায়ে ক্রোমোজোম সব থেকে বেশি খাটো মোটা হয় এবং হচ্ছে এই ক্রোমোজোমের খাটো মোটা হওয়াকে কনডেনসেশন বলে। ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়াকে কনডেনসেশন বলে। ঠিক আছে, তাহলে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সব থেকে বেশি খাটো মোটা হয়। আমরা যে বলি আমাদের ক্রোমোজোম 46টা, এই ঘটনাটা আমরা এখান থেকেই বলি, অর্থাৎ ক্রোমোজোম 46টা যে হইছে এটা আমরা মেটাফেজেই গুনছি, এটা অন্য কোনো স্টেজে আমরা গুনতে পারবো না, এটা মেটাফেজেই একমাত্র গোনা যায়। মেটাফেজে গোনার সময় খুব মজা লাগে। অনেকে, আমরা প্রথম দিন যেটা করছিলাম, ম্যাডাম আমাদের বলছিল, আমাদের যেহেতু আননোন প্লান্টস দিয়েছিল, আমরা তো জানি না ওই প্লান্টসের আসলে ক্রোমোজোম কত। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে যেই ডিপার্টমেন্টগুলো আছে এগুলোতে হচ্ছে নেটওয়ার্ক থাকে না। হ্যাঁ, যে আমরা যে গুগলে সার্চ দিয়ে দেখে নিব যে এই ক্রোমোজোমের কত, এটা আমরা দেখতে পারি নাই। তো আমাদের ম্যাডাম বললো যে তোমরা ক্রোমোজোমগুলো মাইক্রোস্কোপের নিচে গোনো, যে এই ফেজের আসলে ক্রোমোজোম কয়টা, মানে এই প্লান্টসের ক্রোমোজোম কয়টা। তো আমরা কি করছি, আমরা সবাই হচ্ছে বাহু গুনছি। এখন বাহু গুনলে তো একটা ঝামেলা হয়ে যায়, মানে বাহু তো আসলে বুঝতেছো এখানে যেহেতু ক্রোমাটিড, বাহু গুনে আসলে ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সো এক একজনের এক একটা ক্রোমোজোম হচ্ছে। ম্যাডাম তো খুব মজা নিয়ে বললো যে কি ব্যাপার, একটা প্লান্ট, সেম প্লান্টস নিছো না সবাই, সেম প্লান্টসের কি ডিফারেন্ট ক্রোমোজোম কখনো হয়? তাহলে এই প্লান্টসটা ডিফারেন্ট, হ্যাঁ এই প্লান্টসটা ডিফারেন্ট, কারণ এই প্লান্টসটা হচ্ছে ডিফারেন্ট ক্রোমোজোম হয়েছে। পরে ম্যাডাম আমাদের শিখাইছে যে ক্রোমোজোম গোনার সময় আমরা সেন্ট্রোমিয়ার দেখে ক্রোমোজোম গুনবো, কতগুলো সেন্ট্রোমিয়ার হয়েছে, যতগুলো সেন্ট্রোমিয়ার ততগুলো হচ্ছে ক্রোমোজোম। সো মেটাফেজে যেহেতু সব থেকে বেশি খাটো মোটা হয়, এর জন্য মেটাফেজ স্টেজে সেন্ট্রোমিয়ার দেখে দেখে ক্রোমোজোমগুলো গোনা যায়। এবং এই ক্রোমোজোম খাটো এবং মোটা হওয়ার এই ঘটনাটা হচ্ছে কনডেনসেশন, এবং আমাদের এই জায়গায় ক্রোমোজোম সর্বাধিক খাটো মোটা হয়। চাইলে তোমরা এই পয়েন্টটার আলাদা একটা নাম দিতে পারো, ক্রোমোজোমের সর্বাধিক খাটো মোটা, বা ক্রোমোজোম গণনা, এটা দিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, কারণ সর্বাধিক খাটো মোটা হলে তো কনডেনসেশন,
সো তোমরা এটা ক্রোমোজোম গণনা লিখে একটা পয়েন্টের নাম দিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে কয়েলিং। এই প্রক্রিয়ায় এখন অতি মাত্রায় ক্রোমোজোমে হচ্ছে কয়েলিং থাকে, তাই এই 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 প্রক্রিয়ায় ক্রোমোজোম খাটো মোটা হয় এবং ক্রোমোজোমের সংখ্যা আকার আকৃতি সম্পূর্ণ নির্ণয় করা যায়। এটা এমসিকিউর জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে সংখ্যা আকার আকৃতি কোন পর্যায়ে নির্ণয় করা যায়। পরীক্ষায় আসলে সংখ্যা আকার আকৃতি একসাথে আসবে না, যে কোনো একটা আসবে, যে ক্রোমোজোমের সংখ্যা নির্ণয় করা যায় কোথায়, ক্রোমোজোমের আকার নির্ণয় করা যায় কোথায়। সো আরেকটা কি পড়লাম, যে কয়েলিং। এই কয়েলিংটা কেমন, খুবই সহজ। এরকম যদি ক্রোমোজোম থাকে, এই যে এরকম এরকম জিনিস হচ্ছে দেখা যায়, এরকম এরকম কয়েলিং হয়ে যায় ক্রোমোজোমের উপরে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মেটাফেজ স্টেজ। মেটাফেজ স্টেজটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইনের মাঝেই কনডেনসেশন কোথায় দেখা যায়, তারপরে কয়েলিং কোথায় দেখা যায়, তারপরে ক্রোমোজোম সংখ্যা কোথায় গোনা যায়, আকৃতি কোথায় গোনা যায়, বিষুবীয় অঞ্চলে কোথায় অবস্থান নেয়, ক্রোমোজোম সম্পূর্ণ মানে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত হয় কোন স্টেজে, সবকিছু কিন্তু আসতে পারে এমসিকিউর জন্য, ঠিক আছে। সো আমরা মেটাফেজটাও পড়ে দিচ্ছি। আচ্ছা, মাইটোটিক সেন্টার আমি একটু পরে বুঝাই, হ্যাঁ, শেষ করে নেই এটা, তারপর বুঝাই দিব, লাস্টে বুঝাই দিব ক্লাসের। আচ্ছা, সো এই যে, এবং দেখো এর পরের স্টেজ কি, এর পরের স্টেজ হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়া, হ্যাঁ। সো এই ফেজের লাস্টের দিকে সেন্ট্রোমিয়ার বিভক্তকরণ শুরু হয়। তাহলে আমরা এটা 5 হলে এখানে আমরা লিখে দিই একটু, 6 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভক্তকরণ শুরু। সেন্ট্রোমিয়ার বিভক্তকরণ শুরু, বুঝাতে পারছি? সেন্ট্রোমিয়ার বিভক্তকরণ শুরু। তোমাদেরকে একটা মজার কথা বলি, দেখো তোমরা জানো যে আমার সেকেন্ড ইয়ারে একটা কোর্স ছিল সাইটোলজি। ওই কোর্সটা মূলত এই বইটারই হচ্ছে মানে এই অধ্যায়টার হচ্ছে একটা কোর্স, এই অধ্যায়টার উপরেই মূলত একটা কোর্স। আমি তোমাদেরকে পড়ায়েই এইগুলা লিখে আসছিলাম পরীক্ষায়, বুঝতে পারছি? সো এই যে এই পর্যায়ে আমি হচ্ছে এই তোমাদের এই বইটা পড়ে লিখে আসছিলাম। সো বুঝতেই পারছো এই বইটার ভ্যালুটা কত বেশি, এবং এই বইটার আনাচে কানাচে আসলে কেন কি কোথায় আছে। মানে এটা শুধু বোটানি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের থেকে, মানে বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি মোটামুটি সবাই এটা পারবে। এটা অবভিয়াসলি মেডিকেলে যারা পড়ছে ওরা ওরা অবশ্যই ওরা ট্যালেন্টেড, বাট এই বইয়ের আনাচে কানাচে কোথায় কি কেন আছে এটা কিন্তু শুধু বোটানি স্টুডেন্টরাই বলতে পারবে। ইভেন আমরা হচ্ছে, তোমরা যে জুওলজি পড়বা, জুওলজির যে ফার্স্ট চ্যাপ্টার, জুওলজির যে সেকেন্ড চ্যাপ্টার, এগুলো আমরা হচ্ছে জুওলজি ডিপার্টমেন্টে গিয়ে 4 ক্রেডিটের একটা কোর্স করে আসছি। আবার জুওলজির যে জেনেটিক্সের যে চ্যাপ্টার, তোমরা জানো যে সেটাও হচ্ছে আসলে উদ্ভিদ বিজ্ঞান বইয়ে জায়গা হয় নাই দেখে ওইখানে দেওয়া লাগছে, ওকে। ইভেন লাস্টে যে প্রতিবর্তক ক্রিয়া প্রাণীর আচরণের যে চ্যাপ্টার, অর্থাৎ শুধুমাত্র 3 চ্যাপ্টার থেকে যেটা শুরু হয়েছে, পরিপাক, শ্বসন, রেচন, রক্ত সংবহন তন্ত্র, চলন, এইগুলা স্পেসিফিক্যালি মেডিকেলের চ্যাপ্টার। বাট মানে মোটামুটি পুরো বায়োলজি বইটা, মানে বিজ্ঞান ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার মিলায়ে 100%-এর মধ্যে 60%ই আসলে বোটানি ডোমিনেটিং হচ্ছে চ্যাপ্টার। মানে যারা বোটানিতে পড়ছে ওদের কাছে না এগুলো অনেক ইজি, কিন্তু আমি জানি যে ইন্টার স্টুডেন্টের কাছে এগুলো আসলে ইজি না। এগুলো পড়ার সঠিক ওয়েটা না জানার কারণে আজকে আমাদের কাছে ম্যাথের মতো, মানে ম্যাথ অবভিয়াসলি অনেক মজার সাবজেক্ট, বাট হায়ার ম্যাথের মতো সাবজেক্ট আমাদের কাছে হচ্ছে ফেভারিট হয়ে গেছে, বা ফিজিক্সের মতো সাবজেক্ট আমাদের কাছে ফেভারিট হয়ে গেছে। ফেভারিট হওয়ার মতো সাবজেক্ট আসলে বায়োলজি না, ফেভারিট হওয়ার মতো সাবজেক্ট আসলে হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি আসলেই রস কষালা সাবজেক্ট, এটাই ফেভারিট হওয়ার মতো সাবজেক্ট। আচ্ছা, সো সেন্ট্রোমিয়ার বিভক্তকরণ হচ্ছে আমাদের শুরু হবে, কিন্তু পুরোপুরি সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হবে না। আচ্ছা, ফাইন। এরপরে আমরা হচ্ছে অ্যানাফেজ পর্যায়টা লিখব। অ্যানাফেজ পর্যায়ে আমরা কি লিখব দেখি একটু। আচ্ছা, অ্যানাফেজ পর্যায়ে আমাদের প্রথমেই কি হবে, আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে এবং অপত্য ক্রোমোজোম তৈরি হবে। সো আমাদের প্রথম কাজই হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভক্ত এবং 2 নম্বর হচ্ছে অপত্য ক্রোমোজোম তৈরি, ঠিক আছে। এরপর 3 নম্বর হচ্ছে বিপরীত মেরুর দিকে চলন বা মেরুমুখী চলন, বিপরীত মেরুমুখী
চলন, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর হচ্ছে এই যে বিপরীত মেরুমুখী চলন, এদিকে একটা যাবে এইদিকে একটা যাবে, হ্যাঁ ভাগ হয়ে এদিকে একটা যাবে। আচ্ছা সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আকৃতি, সেন্ট্রোমিয়ারের অবস্থার উপর ডিপেন্ড করে বিভিন্ন আকৃতি হবে, ভি, এল, জে, আই শেপ, এগুলো তোমরা অলরেডি জানো। ভি মানে সেন্ট্রোমিয়ারটা মাঝে, এল মানে সেন্ট্রোমিয়ারটা একটু দূরে, জে মানে সেন্ট্রোমিয়ারটা আর একটু দূরে, আর আই মানে হচ্ছে সেন্ট্রোমিয়ারটা একদম লাস্টে। তার মানে মেটা মধ্য, মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে আমার সাবমেটাসেন্ট্রিক, এটা হচ্ছে আমার অ্যাক্রোসেন্ট্রিক, আর এটা হচ্ছে আমার টেলোসেন্ট্রিক, টেলু হয়ে গেছে, টেলোসেন্ট্রিক, হ্যাঁ। আচ্ছা সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করছে সেটার কথা আমাদের লিখছে, ঠিক আছে। সবাইকে এটা জানো না, অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক এটা যেটা, এটা কি সবাই জানো নাকি আমাকে একটু বলো, সবাই একটু বলো যে এটা আমাকে জানো নাকি। আচ্ছা তাহলে এটা আমি আর এত ডিটেলসে বুঝাইলাম না, অযথা টাইম নষ্ট না করি, হ্যাঁ। মেটা মানে মধ্য, সাবমেটা মানে হচ্ছে একটু উপরে, আর অ্যাক্রো মানে হচ্ছে আরেকটু উপরে একদম প্রান্তের কাছে, সেটাকে অ্যাক্রো বলে, মানে অ্যাক্রো কথাটার মানেই হচ্ছে এটা। আচ্ছা সো এবার আমাদের 5 নম্বরে যে পয়েন্টটা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে বাহুদ্বয়। এই দেখো সেন্ট্রোমিয়ার কি, সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী, অগ্রগামী, আর বাহুদ্বয় কি, বাহুদ্বয় হচ্ছে অনুগামী। সো সেন্ট্রোমিয়ার এবং বাহুদ্বয়ের, সেন্ট্রোমিয়ার ও বাহুদ্বয়ের চলন, এই চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। এই কথাটা তোমরা অনেকে বুঝতে চাও না, অনেকে অনেক কঠিন মনে করো, এটা এত কঠিন কিছু কিন্তু না, ঠিক আছে। এবং এই পর্যায়ে শেষের দিকে হাফ ক্রোমোজোম এক মেরুতে এবং হাফ ক্রোমোজোম আরেক মেরুতে চলে যায়। সবাইকে আমরা বুঝছি এটা কি ফেজ, এটা হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজ। আমরা একটু বইয়ের সাথে মিলাই নেই। এই যে দেখো অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এবং নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়, ফলে বাহুদ্বয় অনুগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়, ফলে জে এল আই শেপ হয়ে থাকে এবং ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ তথা গতি পর্যায়ের সমাপ্তি ঘটে। যেহেতু ক্রোমোজোমগুলো গতিপ্রাপ্ত হয় সেই জন্য এটা হচ্ছে অ্যানাফেজ পর্যায়। এখন আমাকে বলো এই অ্যানাফেজ পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা, সমস্যা না থাকলে একটু ওয়াই লিখে ফেলো, দ্রুত করে একটু ওয়াই লিখে ফেলো। আমি একটু হচ্ছে ফেসবুক থেকেও একটু চেক করি, দ্রুত করে একটু ওয়াই লিখে ফেলো। আর এই তো ওয়েব অ্যাপের বাচ্চারা আসলে অনেক লক্ষ্মী, আমি খেয়াল করছি ফেসবুকে খালি এই ওই এই হেই সেই গল্প। এই জন্য আমি সত্য কথা, এই জন্য আমি হচ্ছে আমার ইউটিউব, মানে ইউটিউবে যে গ্রুপ বা পেজ এগুলোতে আমি অ্যাক্টিভিটি কম করি। আমি দেখছি যে ফেসবুকে ইউটিউবে যারা থাকে ওরা অথেন্টিক হচ্ছে পড়াশোনা করতে চাই, এই জন্য তোমরা যারা অথেন্টিক পড়াশোনা করতে চাও তারা হচ্ছে ইউটিউবে চলে যাবা। আচ্ছা নিউক্লিওলাস আর নিউক্লিয়ার প্রোফেজে বিলুপ্ত হয়, কিন্তু এটা তো মেটাফেজে হয়, তাহলে একটা পিটন দিবা। আমি এই কথা বলছি, আমি বলছি বিলুপ্ত শুরু হয় প্রোফেজে, বিলুপ্ত হয় প্রোমেটাফেজে, সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে কিচ্ছুই আর থাকে না হচ্ছে মেটাফেজে। আমি এই কথাটা বলছি বিলুপ্ত, ওই যে বললাম আমি দেখছো বইতে লেখা আছে, বইয়ের মানে আমার কথাই তুমি ধরতে পারো নাই। এই জন্য ইন্টার লাইফটা হচ্ছে এমন, অনেক ভেতর থেকে সব কোশ্চিন করা হয়, সেটা এইচএসসি হোক, অ্যাডমিশনে তো আরো ভেতর থেকে করা হয়, পড়াগুলো একটু হচ্ছে ভালো করে পড়তে হয়। আচ্ছা একজন লিখেছো ম্যাম অপোজিট চলনটা একটু বলেন। এই দেখো অর্ধেক এক মেরুর দিকে অর্ধেক আরেক মেরুর দিকে চলে যায়, এটাই অপোজিট চলন। কিন্তু এখানে যে বর্ণনাটা লেখা আছে, চিহ্নিতকরণ আছে, এখানে মাত্র 3টা জিনিস চিহ্নিত করা আছে, চিহ্নিতকরণ আরো বেশি করে করতে হবে, ঠিক আছে। আপু হ্যাপ্লয়েড কোষের বিভাজন এবং ডিপ্লয়েড কোষের বিভাজন কোথায় হয়, কোথায় হয় মানে মানে কি কোনটা হয় তাই জিজ্ঞেস করছো। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটোতেই মাইটোসিস হয়, বাট ডিপ্লয়েডে মাঝে মাঝে মিওসিস হতে পারে। যখন ডিপ্লয়েডের মনে হবে যে ও হ্যাপ্লয়েড কোষ বানাবে তখন ওখানে মিওসিস হবে, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা বলবো আকাশ, এটা বলবো মাইটোটিক সেন্টার আর কাইনেটোকোর মোটর বলবো, এটা দিয়ে ক্লাস শেষ করব, ঠিক আছে? এই দুটো জিনিস আমি বলে দিব। আচ্ছা, সো টেলোফেজ, টেলোফেজ তোমরা খেয়াল করে দেখবা, এখানে হুদাই মনে রাখার টেকনিক দিছে, তোমরা এটা এমনিই জানো। আচ্ছা, টেলোফেজের যে কথাগুলো লেখা আছে এটা টোটালি প্রোফেজের বিপরীত কথা। ওখানে জল বিয়োজন ছিল, এখানে জল যোজন হবে। ওখানে ক্রোমোজোম খাটোমোটা ছিল, এখানে ক্রোমোজোম লম্বা ও চিকন হবে। ওখানে ক্রোমোজোমগুলা নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস বিলুপ্ত হতে শুরু করছিল, এখানে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস পুনরায় আবির্ভূত হতে শুরু করবে। সেম কথা, খালি অপোজিট করে তোমরা হচ্ছে লিখে দিবা। ওখানে ক্রোমোজোম স্পষ্ট দেখা গেছিল, এখানে ক্রোমোজোম অস্পষ্ট দেখা যাবে, তো এটা আমি আর বলতেছি না। আচ্ছা, এরপরে সাইটোকাইনেসিস। আচ্ছা, সাইটোকাইনেসিস পর্যন্তই আমরা পড়বো। এরপরের অংশটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, যে মাইটোসিসের গুরুত্ব, এবং পরে আমরা হচ্ছে মিওসিসের দিকে ফরওয়ার্ড করে যাব। আচ্ছা, সো সাইটোকাইনেসিস আসলে কি হয় একটু খেয়াল করো। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। ব্যাপার হচ্ছে প্রাণী কোষে জাস্ট ভেতরের দিকে ঢুকে যায় এবং গর্ত হয়ে আমাদের হচ্ছে দুটো কোষ তৈরি হয়। কিন্তু এখানে একটা এমসিকিউ আছে, সেই এমসিকিউটা হচ্ছে প্রোটিন, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন হচ্ছে আমাদের কোষঝিল্লিতে খাঁজ তৈরিতে সহায়তা করে। অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন হচ্ছে কোষঝিল্লিতে খাঁজ তৈরিতে সহায়তা করে। এই অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিনটার নাম মনে রাখতে হবে, গেল। আর উদ্ভিদ কোষে যেহেতু কোষ প্রাচীর তৈরি হবে, এই কোষ প্রাচীর তৈরি হওয়ার আগে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কই গেল, এই যে কোষ প্লেট। আগে কোষ প্লেট তৈরি হয়, তারপরে কোষ প্রাচীর তৈরি হয়। এখন এই কোষ প্লেটটা কিভাবে তৈরি হয়? বিভিন্ন অঙ্গাণু, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে ভেসিকল, এইসব লাইসোজোম, এইসব জায়গা থেকে বিভিন্ন জিনিস এসে 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 আমাদের হচ্ছে এই জিনিসটা তৈরি করে, এই যে কোষ প্লেটটা তৈরি করে। এই কোষ প্লেট তৈরি হয়ে গেলে তারপরে হচ্ছে আমাদের কোষ প্রাচীর তৈরি হয়। সবাই কি বুঝতে পারছো আমি কি বলছি? এটা এমন কঠিন কিছু না, ঠিক আছে? গত ক্লাসে একটা কোশ্চেন আছে, অবশ্যই করবা, আমি অ্যান্সার দিব, সমস্যা নাই তো। গত ক্লাসে কোশ্চেন আছে, করবা, আমি অ্যান্সার দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো এখানে প্রাণী কোষে খাঁজটা ভেতরে ঢুকে যাবে, এই খাঁজ করতে সহায়তা করবে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন। আর আমাদের হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের আগে কোষ প্লেট তৈরি হবে, এই কোষ প্লেটটা তৈরি করবে, এখানে বেশি পড়তে গেলে মাথা গরম হয়ে যাবে, এই জন্য অল্প, ঠিক আছে? কোষ প্লেটটা তৈরি করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা বিভিন্ন জিনিস আর লাইসোজোম থেকে আসা বিভিন্ন জিনিস। এগুলো বিভিন্ন জিনিস, ফ্র্যাগমোজোম, এগুলো হচ্ছে এক একটা কোষীয় অঙ্গাণু থেকে, এই যে দেখো লাইসোজোম থেকে আসা ফ্র্যাগমোজোম, এটা দানা 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 একটা জিনিস যেটা কোষ প্লেট তৈরি করতে হেল্প করে। এই জন্য বলেছি এখানে বেশি যদি মাথা ঘামাও মাথা নষ্ট হয়ে যাবে। বেশি মাথা ঘামানো আমি পছন্দ করি না। একবারে মানে এসএসসি পড়তে গিয়ে ইন্টার পড়ে ফেলা আর ইন্টার পড়তে গিয়ে অনার্স পড়ে ফেলা, এটা কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সবার আগে লক্ষ্য হচ্ছে না জাস্ট মুখস্থ না, সবার আগে লক্ষ্য হচ্ছে ভালো রেজাল্ট করা। কি আসলে আমার ব্রেনের দরকার চাপ দেওয়া, সেটা আমি দিব। আমি তো তোমাদের কথা বলি, আমার কখনোই পড়াশোনা করতে ভালো লাগতো না, এই কথাটা বললে কেউ বিশ্বাস করে না। যেহেতু আমার এসএসসি এইচএসসি অনার্সেও আমি ফার্স্ট হয়ে বেরোইছি ডিপার্টমেন্ট থেকে, তারপরে মাস্টার্সে ভালো রেজাল্ট এখনো হয় নাই হচ্ছে। সো এইগুলা হচ্ছে মানে রেজাল্ট পরে দিবে। তো আমি যেহেতু সবসময় ভালো রেজাল্ট করছি, সো সবাই বিশ্বাস করতে চায় না যে আমার পড়াশোনা করতে ভালো লাগতো না। কিন্তু মানে তোমাদের সাথে একটা সময় মানে আমি শেয়ার করব খুব দ্রুত যে আমার পড়াশোনা করতে গিয়ে মানে আমার শরীরে কত রকমের যে অসুখ হয়ে গেছে এত কম বয়সে। ইভেন আজকেও মানে তোমরা আমাকে হয়তো এইভাবে পড়াতে দেখছো, বা এর আগেও দেখছো, তোমরা যারা টেরমিনারি স্কুলে ক্লাস করছো বা অন্যান্য জায়গায় ক্লাস করছো, তারা জানো যে আমি সবসময় হাসি খুশি মুখে হচ্ছে তোমাদেরকে পড়াই, বাট ব্যাক এন্ডে আসলে অনেক কিছু আমার চলে। আমি আজকেও ডাক্তারের কাছ থেকে যখন আসছি, ডাক্তার মানে আমি রিপোর্ট নিয়ে গেছি, তো ডাক্তার বলতেছে যে হচ্ছে যে আপনার রোগীর অবস্থা ভালো না। তো আমি বলছি যে ডাক্তার আমি পেশেন্ট, ঠিক আছে, আমি একা আসছি তো, সো আমি পেশেন্ট। তো বলছে যে কি বলেন আপনি পেশেন্ট, আপনি হচ্ছে মানে আপনি আপনার ভিটামিন ডি লেভেল যে পরিমাণে কমে গেছে, মানে আপনি বেঁচে আছেন কিভাবে? এটা তো খুবই আশ্চর্যজনক কথা, যেটা 40 থাকা উচিত সেটা আপনার 6 আছে, মানে 10-এর নিচে হলেই ডেফিসিয়েন্সি আর কি। তো আমার ওইটা হচ্ছে 6 আছে, মানে ইনসাফিসিয়েন্সিও না, এটা ডেফিসিয়েন্সি লেভেলে চলে গেছে। সো আমাকে এখন এইটা ঠিক করার জন্য মানে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। ভিটামিন ডি লেভেল কেবল আমি আজকে জানতে পারছি, আর অনেক আগে থেকে তো আমার হচ্ছে ব্যাক পেনের হাবিজাবি সমস্যা আছেই। আমি এই জন্য মাস্টার্সের থিসিসটা বারবার বারবার করতে চাইছিলাম না, বাট
আমার লাইফ আসলে এগুলোকে আমাকে কখনো সাপোর্ট করে না, না আমার আব্বু আম্মুও করে নাই। আমার আব্বু আম্মু সবসময় চেয়েছে আমি বেশি বেশি পড়াশোনা করি। সো যাক, দুঃখের কথা তোমাদের সাথে একটা গল্প বা লাইভে বলবো, এটা ক্লাসের মধ্যে না বলাটাই বেটার। আর তোমরা এখানে ক্লাস করতে আসছো। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার যেহেতু পড়াশোনা করতে কখনোই ভালো লাগতো না, তো আমি জানি যে এক্সেস পড়াশোনা করানোর প্রেশারটা কি লেভেলের জিনিস। আমার কাছে সবসময় মনে হয়েছে যা দরকার আমি তা পড়বো, যা দরকার না তা আমি পড়বো না। ঠিক আছে, মানে সব জানতা হয়তো আমার আসলে লাভ নাই। তো আমি এই অংশটা দেখছি আমি নিজে, কিন্তু অনেকবার আমি তো যেহেতু সেলফ স্টাডি করছি, আমি ফ্র্যাগমোজম কি গুগলে সার্চ দিয়ে দেখছি, ফ্র্যাগমোপ্লাস্ট কি গুগলে সার্চ দিয়ে দেখছি। আমি দেখলাম যে এর মধ্যে কোনো একটা পার্থক্যই না, এদের কোনো একটা মানে কিছুই না যেটা একদম খুব মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, তো আমি তখন জাস্ট মনে রাখছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে, আর লাইসোজোম যেহেতু, সো ওখান থেকে ফ্র্যাগমোজোম আসে। আমি জাস্ট এভাবে মনে রাখছি। সো রেখে এইটা হচ্ছে তৈরি হয়ে যায়, এবং আমি আমার স্টুডেন্টকে এইটাই পড়াই। এটার জন্য তোমরা যদি বলো যে আমার নলেজের ডেফিসিয়েন্সি আছে, আমার কোনো সমস্যা নাই, কারণ এই বোটানির নলেজ এর থেকে বেশি থাকা সম্ভব না, এটার থেকে বেশি আর থাকা দরকারও নাই। ঠিক আছে, আচ্ছা। সো এবং আমি অপ্রয়োজনীয় পড়া খুবই অপছন্দ করি, খুবই অপছন্দ করি। আমি টিচার হতে পারি, তোমাদেরকে শেখাতে পারি, বাট আমি অপ্রয়োজনীয় পড়া একদমই সাপোর্ট করি না। এটা আমার খুবই অপছন্দের একটা জিনিস, অপ্রয়োজনীয় পড়াশোনা করা, যা পরীক্ষার হলে কাজে লাগবে না তা পড়া। আমি মানে অনার্সে এরকম পড়া পড়ি নাই কখনো। আচ্ছা, সো এইটা গেল। এটা যাওয়ার পরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু মাইটোসিস শেষ। হ্যাঁ, এখানে লাস্টে একটা কথা আসছে যে সাইটোকাইনেসিস না হলে এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো, কারণ এটা হচ্ছে আসলে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, তো এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। তোমরা তোমাদের কোশ্চেনগুলো করতে থাকো, আমি আকাশের কোশ্চেনের একটু রিপ্লাইটা দিয়ে নেই। সেটা হচ্ছে আপু মাইটোটিক সেন্টার কি, আর হচ্ছে আরেকটা কি যেন করছিল, ওইখানে লেখা আছে, ও দুইটা কোশ্চেন একসাথে করছে। কাইনেটোকোর মোটর কি, ইয়েস এই প্রশ্নটা করছিল। আচ্ছা আচ্ছা, কাইনেটোকোর মোটর আমি সহজে বুঝাই, দেখো মনে করো এটা হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার, আর এটা হচ্ছে ক্রোমোজোমের বাহু। এই সেন্ট্রোমিয়ারের আরো সূক্ষ্ম স্ট্রাকচার আমি সাইটোলজিতেও পড়িনি, সাইটোজেনেটিক্সে গিয়ে এটা পড়াইছে ম্যাডাম। সো সাইটোজেনেটিক্সে গিয়ে পড়াইছে যে এই সেন্ট্রোমিয়ারের আরো সূক্ষ্ম একটা স্ট্রাকচার আছে যেটা হচ্ছে কাইনেটোকোর মোটর। যেই আমরা বলি না সেন্ট্রোমিয়ারের সাথে বাহু লেগে থাকে, মানে সরি সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল যন্ত্র লেগে থাকে, আসলে সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল যন্ত্র লেগে থাকে না। স্পিন্ডল যন্ত্র লেগে থাকে হচ্ছে কিসের সাথে বলো তো? স্পিন্ডল যন্ত্র লেগে থাকে কাইনেটোকোর মোটরের সাথে। হ্যাঁ, স্পিন্ডল যন্ত্রের একটা অংশ হচ্ছে কাইনেটোকোর মোটর, সো সেটার সাথে এটা লেগে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে মাইটোটিক সেন্টার। কোষের এই অঞ্চল মাইটোসিসের জন্য মাইক্রোটিবিউলস ব্যবস্থা করে। প্রাণী কোষের সেন্ট্রোজোম মাইটোটিক সেন্টার হিসাবে কাজ করে। আচ্ছা, সেন্ট্রোজোম। আচ্ছা, মাইটোটিক সেন্টার হচ্ছে যে মাইটোসিস কিভাবে হচ্ছে বা মাইটোসিসের অরিজিনটা কোথায়, সেন্টারটা কোথায়। হ্যাঁ, সো তোমরা দেখছো যে অ্যাস্টার রে, যেটা একটা কথা বলি, মাইটোসিসের পুরো খেলাটাই হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরিতে। যদি স্পিন্ডল যন্ত্র না তৈরি হইতো তাহলে এই ক্রোমোজোম ভাগ হওয়া, এই হওয়া সেই হওয়া, নিয়ে কোনো লাভ হইতো না। কারণ ক্রোমোজোমকে দুই সাইডে টেনে দুই পাশে ইকুয়াল অ্যামাউন্ট অফ ক্রোমোজোম তৈরি করতেছে কিন্তু হচ্ছে মাইটোসিস। সো মানে সরি স্পিন্ডল যন্ত্র। সো স্পিন্ডল যন্ত্র ইজ দ্য কি প্লেয়ার হেয়ার। সো এই স্পিন্ডল যন্ত্রটা কে তৈরি করছে? যেমন মাইক্রোটিবিউলস এই কাজটা করতেছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের মধ্যে যে সেন্ট্রিওল থাকে সে কিন্তু এই কাজটা করতেছে। তাহলে এরা কিন্তু মাইটোসিস হওয়ার সেন্টার হিসাবে কাজ করতেছে। এরা যদি না থাকতো তাহলে কিন্তু মাইটোসিসের সেন্টার হতো না, মানে মাইটোসিস অরিজিন হইতো না, মাইটোসিস হতো না এক কথায়। সো মাইটোসিসের মেইন ভূমিকাটাই আসলে পালন করে মাইক্রোটিবিউলস, এবং হচ্ছে প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের ভেতর যে সেন্ট্রিওল আছে স্পেসিফিক্যালি সেটা। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের মাইটোসিসটা শেষ। সবাই একটু আগে লিখে নাও যে কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা না থাকলে ক্লাস কেমন লাগছে এবং বুঝছো কিনা এটা আমাকে একটু বলবা, বুঝলে ওয়াই লিখে দিবা। মাইটোসিসের এই ক্লাসটা আজকে এখানে শেষ করব, সবাই একটু দ্রুত বলো। আচ্ছা, লাবিবের মনে হয় একটা কোশ্চেন করছো, আলাদা করে গাইডলাইন দিলে ভালো হয়, সম্ভবত পড়ার একটা গাইডলাইন চাইছো। ভাইয়া তুমি আমার গ্রুপ ফেসবুক ইউটিউবের কমিউনিটিতে একটু পোস্ট করো। আমি বলছি যে তোমাদের স্টুডেন্ট সংখ্যা 100 হয়ে গেলে আমি তোমাদের নিয়ে গাইডলাইন বানানো শুরু করে দিব, ঠিক আছে?
আমরা কেন আপনাকে বাকি সাইকেলগুলাই পাবো না? আচ্ছা, আমাকে বাকি সাইকেলগুলোতে পাওয়ার দরকার নাই, আমি তোমাদেরকে ফ্রিতেই সব পড়াই দিব, সমস্যা নাই, ঠিক আছে? আমার চ্যানেলে এই সবগুলো চ্যাপ্টারের প্লে লিস্ট আমি আপলোড করে দিব। সো আমাকে পাওয়ার দরকার নাই তোমাদের, ঠিক আছে? ইনশাল্লাহ পরে পেয়ে যাবা। আপাতত আমি, তোমরা তো, তোমাদেরকে আমি একটু আগে শেয়ার করলাম যে আমি অসুস্থ, সো আমার হচ্ছে একটু রেস্ট প্রয়োজন। সো আমি হচ্ছে এখন একটু রেস্ট নিব, ঠিক আছে? এই, ইউটিউব থেকে কেউ ওয়াই লেখে না কেন? লিখো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফারহান। আচ্ছা, আমরা আগামীকালকে আবার 6:30টার সময় ক্লাস করব, তোমরা জানো আমি কিন্তু গ্রুপে রুটিন দিয়ে দিয়েছি। আগামীকালকে 6:30টার সময় আমরা মাইটোসিসের বাকি অংশটা শেষ করে মিওসিসে এন্টার করব, ঠিক আছে? মিওসিসের প্রাথমিক কিছু কথাবার্তা বলবো এবং দেখা যাচ্ছে যে মিওসিসের সূচনাটা করে দিব হালকা করে, এবং তারপরে ক্লাস হচ্ছে মিওসিস পুরোটা শেষ করে দিব। আজকে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।